আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইটিং স্কিলের একটা টপিক প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে যে বায়োগ্রাফি রাইটিংটা রয়েছে সেই বায়োগ্রাফি সম্পর্কে শিখবো, যে কিভাবে বায়োগ্রাফি রাইটিংটা লিখতে হবে। মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য উপযোগী আর কি। তো এই বায়োগ্রাফি মুখস্থ করার তেমন বিষয় নয়, এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে, সেই ফরম্যাটটা সম্পর্কে আমরা একটু জেনে নিব যে কিভাবে লিখতে হবে। লেখাটা কিন্তু শিখতে পারবো। আমি প্রথম থেকে নিয়ে শেষ অবধি বুঝিয়ে বুঝিয়ে বলছি কি করতে হবে, কিভাবে লিখতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে, এগুলো কিন্তু বুঝে নিতে হবে। আর তোমরা যারা আছো একটু বোর্ডের দিকে দেখো। বায়োগ্রাফি রাইটিং, এখানে স্পষ্টভাবে একটা ফরম্যাট লেখা রয়েছে। বায়োগ্রাফি রাইটিং এর মধ্যে কিন্তু আমাদের শুরু যখন করতে হয় তখন একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। সেই ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া আছে। India has given birth to a number of great persons. India has given birth to a number of great persons who are famous for their extraordinary activities. এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষ কি করেছে, বলছে ইন্ডিয়া হ্যাজ গিভেন বার্থ টু এ নাম্বার অফ গ্রেট পারসনস। ভারতবর্ষ অনেক মহান ব্যক্তিদের জন্ম দিয়েছেন, যারা তাদের অসাধারণ কৃতকার্যের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। We live in deeds, not in years. বলা হচ্ছে এখানে যে আমরা কৃতকার্যের জগতে বসবাস করি, আমরা বয়সের জগতে বসবাস করছি না। মানে হলো কার বয়স কত আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি না। আমরা দেখি যে কে কি করলো, তার বয়স কত সেটা মাপকাঠি হিসাবে ধরি না, আমরা ধরি যে কে কি করলো, মানে ওর পারফরমেন্সটাকে দেখি। There are many persons in our country. আমাদের দেশে অনেক লোকজন রয়েছে, অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, but some of them win the heart of every people for the greatness of their deeds. But some of them, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ, সবাই নয়, ভারতবর্ষের যতগুলো লোকজন রয়েছে তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা কি করেছে, উইন দ্য হার্ট অফ এভরি পিপল ফর দ্য গ্রেটনেস অফ দেয়ার ডিডস। তাদের কৃতকার্যের মহত্বতার জন্য তারা আমাদের মন জয় করে নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি ড্যাশ, তার মানে এতক্ষণ ধরে যেই লাইনগুলো বললাম সেই লাইনগুলো হচ্ছে কি ইন্ট্রোডাকশন। এবারে শুরু হচ্ছে যে যেই ব্যক্তি সম্পর্কে আমরা বায়োগ্রাফিটা লিখবো সেই ব্যক্তির নাম দিয়ে। ড্যাশ যেখানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা, সেখানে হবে কি ব্যক্তির নাম। যেমন ধরে নাও একজন মনীষীর নাম, আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে ভালো পরিচিত রয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ ওয়ান অফ দেম। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন তাদের মধ্যে একজন। আবারও ড্যাশ রয়েছে, মানে আবারও এখানে সেই নামটা হবে যার নাম, মানে যার সম্পর্কে আমরা বায়োগ্রাফি লিখছি। রবীন্দ্রনাথ দ্য গ্রেট ম্যান অফ ইন্ডিয়া ওয়াজ বর্ন অন। এখানে ম্যান অবলিক ওম্যান লেখা আছে, মানে হলো যে যে সম্পর্কে আমরা বায়োগ্রাফি লিখবো, যে ব্যক্তি সম্পর্কে বায়োগ্রাফিটা লিখবো, তিনি যদি পুরুষ মানুষ হন তাহলে অবশ্যই আমরাকে ম্যান কথাটা ইউজ করতে হবে। তিনি যদি মহিলা হন তাহলে অবশ্যই ম্যান লিখতে হবে না, সেই জায়গাটায় লিখতে হবে ওম্যান। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একজন মেল পারসন, তার জন্য আমরা ম্যান লিখলাম। এবার দেখা গেল যে বেগম রোকেয়া সম্পর্কে আছে, তাহলে তো আর ম্যান লিখতে পারবো না, সেখানে আমরাকে তখন ওম্যান লিখতে হবে। তাহলে বলা হচ্ছে কি রবীন্দ্রনাথ দ্য গ্রেট ম্যান অফ ইন্ডিয়া ওয়াজ বর্ন অন। কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? এই যে বর্ন অন, তারপরে কিন্তু ডেট লাগবে এবং মাস লাগবে। তাহলে কত তারিখে? তাহলে এখানে আমরাকে তখন কি করতে হবে, ওই মানে ডেটটা লিখে তারপরে মাসটা লিখতে হবে। ইন তারপরে হচ্ছে সাল 1861। এট কোথায়? এট জোড়াসাঁকো।
ইন, তারপরে এবার যে জায়গায় বড় জায়গাটা যেটা রয়েছে ডিস্ট্রিক্ট হতে পারে বা সিটিটা হতে পারে, দেশ হতে পারে, সেই জায়গাটার নাম। আমরা অবশ্যই ইন্ডিয়া সম্পর্কে এখন লিখছি, তাহলে ওখানে হবে কলকাতা। আবার বলছি এটা যে কত তারিখে জন্মেছে, কোন মাস, তারপরে হচ্ছে ইনের পরে সাল, অ্যাটের পরে গ্রামের নাম, তারপরে ইনের পরে হচ্ছে ডিস্ট্রিক্ট বা সিটির নাম। দ্য নেম অফ হিজ, এখানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছে তাই আমরা হার লিখতে পারবো না। যদি এখানে কোনো মহিলা থাকতেন তাহলে কিন্তু আমরা হার লিখতাম এখন। তাহলে দ্য নেম অফ হিজ ফাদার ইজ, তার বাবার নাম হলেন, বাবার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। অ্যান্ড ড্যাশ ইজ হিজ মাদার্স নেম, এবং মায়ের নাম ছিল, তো মায়ের নাম কি ছিল? সারদা দেবী। তাহলে সারদা দেবী ইজ হিজ মাদার্স নেম, এবং সারদা দেবী হলেন তার মায়ের নাম। এখানে আমরা পাস্ট লিখতে পারি, ওয়াজ লিখতে পারি। আচ্ছা, এখানে লেখা নাই, তারপরে আমি জিজ্ঞাসা করবো তোমাদেরকে এরপরে। হি অবলিক সি, তাহলে এখানে হি আছে, তাহলে হি ম্যারিড টু, তিনি বিবাহ করেছিলেন। কাকে বিবাহ করেছিলেন? স্ত্রীর নাম কি? এইবার বলো। মৃণালিনী দেবী, মৃণালিনী দেবী। এট দ্য এজ অফ, কত বছর বয়সে বিয়ে করেছিলেন, সেই বয়সটা লিখতে হবে আমাদেরকে। তারপরে বলা হচ্ছে যে হি অবলিক সি, তাহলে হি ইজ, যদি মারা গিয়ে থাকেন তাহলে কি করতে হচ্ছে? ওয়াজ। যদি বেঁচে থাকেন ইজ, তাহলে তিনি তো মারা গেছেন, তাহলে হি ইজ দ্য ফাউন্ডার অফ, তিনি ছিলেন ড্যাশ এর প্রতিষ্ঠাতা। কার প্রতিষ্ঠাতা? কিসের প্রতিষ্ঠাতা? মানে তিনি যা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে ফাউন্ডার অফ শান্তিনিকেতন, বিশ্বভারতী, বিশ্বভারতী ইউনিভার্সিটি। তারপরে দেখো এবার কোথায় আছে এটা? হ্যাঁ, পাবলিক দেওয়া রয়েছে, ফাউন্ডার অফ দিয়ে একটা যে জিনিসটা প্রতিষ্ঠা করেছে, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবলিক। মানে ওই সেন্টেন্সটা যদি না লিখি তারপরে কিন্তু আমরা লিখতে পারবো ওই সেন্টেন্সের পরিবর্তে হি এস্টাবলিশড বিশ্বভারতী ইন 1922, সম্ভবত 1922 হবে, মানে 1921 অথবা 22, সম্ভবত 22। আচ্ছা, ফুল স্টপ। তারপরে হচ্ছে হি অবলিক সি, তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েছি আমরা, এখানে হি করতে হবে। তাহলে হি টুক হিজ আর্লি এডুকেশন ফ্রম, স্কুলের নাম, যে স্কুলে গিয়েছেন। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় স্কুলে যায়নি, তাহলে কোথা থেকে শিক্ষা নিয়েছেন? বাড়িতে। তখন কিন্তু ফ্রম হোম হবে না, অ্যাট হোম হবে। তাহলে হি টুক হিজ আর্লি এডুকেশন অ্যাট হোম, ফুল স্টপ। হি কমপ্লিটেড হিজ গ্রাজুয়েশন অবলিক পোস্ট গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন মানে যেটাকে আমরা বিএ বলি আর কি, ব্যাচেলর অফ আর্টস, এবং পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে মাস্টার অফ আর্টস। এটা হতে পারে বিএসসি হতে পারে, বা তোমার যেমন মাস্টার অফ কি বলে এটাকে, এমএসসি সায়েন্স। আচ্ছা, যদিও এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা উচ্চশিক্ষা সম্পর্কিত কোনো তথ্য পাইনি, তারপরেও কিন্তু বিলেত গিয়েছিলেন তিনি পড়ার উদ্দেশ্যে। আচ্ছা, আমি কমপ্লিট করে নি, দিয়ে তারপরে আরেকবার বোঝাচ্ছি কি কি না থাকলে কি করতে হবে, থাকলে কি করতে হবে। তাহলে এটা প্রযোজ্য যদি না হয় ওনার ক্ষেত্রে, তাহলে আমরা লিখবো না। নেক্সট হচ্ছে হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার উল্লেখযোগ্য যে সমস্ত লিখনীগুলো ছিল সেইগুলোর মধ্যে কি কি ছিল সবগুলো এবার ইনক্লুড দিয়ে যতগুলো লেখা দেওয়া থাকবে পয়েন্টে সবগুলো লিখতে থাকতে হবে। শেষেরটার আগে গিয়ে এন্ড দিবে, অথবা শেষে গিয়ে এটসেট্রা, এটসেট্রা মানে ইটিসি। হি রিসিভড, কি প্রাইজ পেয়েছিলেন? হি রিসিভড, প্রাইজের নাম বা অ্যাওয়ার্ডের নাম, ইন কত সালে পেয়েছিলেন? তাহলে হি রিসিভড নোবেল প্রাইজ ইন 1913। নেক্সট হচ্ছে 14 নয় 13। ফর, কিসের জন্য পেয়েছিলেন? ফর হিজ ভ্যালুয়েবল ওয়ার্কস, কি নাম?
গীতাঞ্জলি, ওটা হচ্ছে সং অফারিংস, ইংলিশটা হচ্ছে সং অফারিংস। নেক্সট হচ্ছে হি ডাইড ইন, অথবা হি ডাইড অন, তারপরে ডেট ইন সাল, কত সালে মারা গেছেন? 1941। নেক্সট হি ইজ স্টিল অ্যালাইভ, অবলিক দিয়ে আমরা লিখতে পারি, অবলিক দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। যদি বেঁচে থাকেন, যেই পার্সন সম্পর্কে আমরা বায়োগ্রাফিটা লিখছি তিনি যদি বেঁচে থাকেন, তাহলে আমাদেরকে কি লিখতে হবে? লিখতে হবে যে হি ইজ স্টিল অ্যালাইভ, ফুল স্টপ। হি উইল রিমেন অ্যালাইভ ইন আওয়ার হার্ট অ্যাজ লং অ্যাজ উই উইল সার্ভাইভ। যদি মরে গিয়ে থাকে তখন আমরা এই সেন্টেন্সটা অ্যাড করব আবার, যে হি উইল রিমেন অ্যালাইভ ইন আওয়ার হার্ট, তিনি আমাদের মনের মাঝে বেঁচে থাকবেন। কতদিন বেঁচে থাকবেন? অ্যাজ লং অ্যাজ উই উইল সার্ভাইভ, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন। এবার কথা হচ্ছে স্যার এটা তো ইন্ডিয়ান কোন পার্সন যদি হয় তাহলে সেই সম্পর্কে হবে। যদি ইন্ডিয়ান ব্যতীত অন্য কোনো দেশের হয়, বাংলাদেশের যদি হয়, পাকিস্তানের যদি হয়, যদি মায়ানমারের হয়, যদি কোনো আর বিদেশে আরো যে সমস্ত দেশগুলো রয়েছে আর কি সেগুলো সম্পর্কে যদি হয়, তাহলে কি করব? তখন ইন্ডিয়ার জায়গাটা চেঞ্জ করে নেব। দেখা গেল একজন জাপানের মানে ব্যক্তি সম্পর্কে রয়েছে, তাহলে কি করবো তখন? জাপান হ্যাজ গিভেন বার্থ টু এ নাম্বার অফ গ্রেট পারসনস হু আর ফেমাস ফর দেয়ার এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিজ, উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স, দেয়ার আর মেনি পারসনস ইন জাপান, ইন আওয়ার কান্ট্রি করবো না কেউ, ইন জাপান, বাট সাম অফ দেম উইন দ্য হার্ট অফ এভরি পিপল ফর দ্য গ্রেটনেস অফ দেয়ার ডিডস। তারপরে তখন শুরু হয়ে গেল। নেক্সট দেখা যাচ্ছে যে কানাডিয়ান কোন একজন অথর সম্পর্কে দিয়ে দিয়েছে, তখন কি করবো? কানাডা, Canada has given birth to a number of great persons who are famous for their extraordinary activities. We live in deeds, not in years. There are many persons in Canada, but some of them win the heart of every people for the greatness of their deeds. তারপরে আবার শুরু করব। স্যার ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু এমন কিছু হয়েছে যে আমরা ওর ন্যাশনালিটি বুঝতে পারছি না। মানে মূল কথা হচ্ছে মাধ্যমিকের সময় তো পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টে তো সবকিছু লিখে থাকবে, ওইগুলো দেখে দেখে পূরণ করতে হবে আমাদেরকে। সমস্ত তথ্য দেওয়া থাকবে, সেই সমস্ত তথ্যগুলো আমাকে এখানে পূরণ করতে হবে শুধু পয়েন্ট দেখে দেখে। এবার পয়েন্টের মধ্যে যেটা নেই সেটা দেব না, যেটা যেটা আছে সেটা দেব, তাতেই কিন্তু আমাদের 130টা ওয়ার্ড হয়ে যাবে। যদিও আমাদের বলা থাকে যে কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 120টা ওয়ার্ডের মধ্যে, আমাদের তার থেকে অনেক বেশি হয়ে যায় ওয়ার্ডগুলো। আচ্ছা, এবার যখন বুঝতে পারলাম না যে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ দ্য পারসন, ব্যক্তির ন্যাশনালিটিটা কি নেই, কোথাও লেখা নাই, পয়েন্টে ভুলে গেছি বা বুঝতে পারছি না, এরকম কিছু একটা হয়েছে, তখন কি করবা? তখন চিন্তা করার কিছু নাই। The world has given birth to a number of great persons who are famous for their extraordinary activity, যা আছে এদিকে লিখতে থাকবে। এবার যাবে কোথায়? মঙ্গল গ্রহতে যেতে পারবে না, আমাদের পৃথিবীতে তো থাকতে হবে। তো যখন তুমি ফেঁসে যাবে, তখন তুমি ফেঁসে গেলেও সেই মানে ফাঁদ থেকে কিভাবে বেরিয়ে আসবে তখন ওই কাজটা করবে। সাধারণত যদি ইন্ডিয়ান না হয় তাহলে কিন্তু ন্যাশনালিটিটা দেওয়া থাকে। যদি ইন্ডিয়ান হয় তাহলে এমন কোন অথর, এমন কোন ব্যক্তি, এমন কোন পার্সোনালিটির নাম দেবে যে তুমি অনায়াসে বুঝতে পারবে। তোমাকে নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ টেগোর। হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগোর? সবাই জানে। আচ্ছা, বেগম রোকেয়া, হু ডাজ নট নো হার? কে চেনে না? আছে কেউ? আমরা দেখিনি, আর দেখনি কিন্তু তুমি জানো তো। তো ঠিক এইরকম কিছু পার্সোনালিটি রয়েছে। দেখা গেল যে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে দিয়েছে। আচ্ছা, মাধ্যমিক এক্সাম দিতে যাবে এমন কোন ক্যান্ডিডেট যদি মহেন্দ্র সিং ধোনির নাম না জানে, তাহলে ওর মাধ্যমিকটা ওই বছর দেওয়া উচিত নয়, পরের বছর দেবে যখন নামটা জেনে আসবে তখন। ভারতের মানে ভারতীয় টিমের অধিনায়ক থেকেছেন একাধিকবার, তারপরেও যদি না চিনে, আচ্ছা বিরাট কোহলির নাম কে জানে না, কে চেনে না? তাহলে এই সমস্ত পার্সোনালিটি গুলো যখন দেবে তখন কিন্তু সেই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে খুব সহজ হবে। তাহলে এই টপিকটা থেকে তুমি এবার ভালোভাবে বোঝার পরে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো একটা নাম নিয়ে, পয়েন্ট নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, অ্যাপ্লাই করতে পারবে।
আমি অবশ্য যেভাবে মাধ্যমিক পরীক্ষায় পয়েন্ট দিয়ে প্রশ্ন আছে এরকম করে আমি কিন্তু 10টা সেট তৈরি করে রেখেছি, তোমাদেরকে একটা একটা করে দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করতে থাকবে। যেখানে যেখানে আটকে যাবে সেখানে তখন দেখা যাবে কি, যেমন আটকে যাওয়ার জায়গাগুলো কি কি হতে পারে। হয়তো কোনো একটা পয়েন্টে লেখা আছে সেলফ এডুকেটেড, তখন ওখানে আমাদেরকে লিখতে হবে যে হি ওয়াজ সেলফ এডুকেটেড অথবা সি ওয়াজ সেলফ এডুকেটেড, এরকম করে লিখতে হবে। অথবা দেখা গেল যে স্যার এখানে লেখা আছে অন্যরকম করে, দ্য নেম অফ স্পাউস দিয়ে লেখা আছে, তাহলে আমাকে লিখতে হবে দ্য নেম অফ হিজ অথবা হার স্পাউস ইজ, মানে তার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এটা। তো ভেজাল কিছু নেই, অন্তত ফরম্যাটটাকে সুন্দরভাবে যদি পড়ে রাখা যায় তাহলে অন্তত আমরা লিখতে পারবো, এতটুকু আমাদের দক্ষতা থাকবে যে যা হোক বায়োগ্রাফি অন্তত ফাঁকিবাজি করবে না, লিখতে শিখতে পারবো আমরা। তো আশা করি চেষ্টা করবে আর দেখবে।